আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প আলেয়া। জালাল সাহেবের বোনের মেয়ে আলেয়া মাঝে মাঝে মামা বাড়িতে বেড়াতে আসে। মামাতো ভাই ইমন তার খুব পছন্দের একজন মানুষ, কিন্তু রক্ষণশীল পরিবারের পছন্দের কথা প্রকাশ করার সুযোগ নেই। জালাল সাহেব মেয়েটিকে বিশেষ পছন্দ করেন, এই জন্য এ বাড়িতে এলে তার যত্নের কমতি হয় না। তবে যত্ন পেতে সে এ বাড়িতে আসে না, ইমনকে দেখার উদ্দেশ্যেই আসে। আলেয়া, ইমন ভাই ভালো আছো? শুনলাম তুমি নাকি পাড়ার নাট্যদলে যোগ দিয়েছ। তোমাকে কি টিভিতে দেখা যাবে? ইমন, তোমার প্রথম প্রশ্নের উত্তর, আমি খুব ভালো আছি। আমি অলওয়েজ ভালোই থাকি। পাড়ার নাট্যদলে অনেক আগেই যোগ দিয়েছিলাম, আব্বার ভয়ে বলিনি। গত সপ্তাহে আমাকে নাটকে দেখাতে টিভিতে একজন পরিচালক এসেছিলেন। উনি আমাকে পছন্দ করেছেন। ঢাকা যাব কিভাবে ভাবছি, আব্বা জানলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আলেয়া, তোমাদের ঘরে তো টিভি নেই, নাটক। ইমন, এটাই প্লাস পয়েন্ট। কোনোভাবে ঢাকা গিয়ে কাজ করে আসতে পারলেই হলো। টিভি নেই, আব্বার জানতেও পারবে না। আর টিভি কিনবো না, সামনে সিনেমা করার সুযোগ আছে। আমার ইচ্ছা ঘরে মুভি স্ক্রিন লাগিয়ে নেব, তোমরা ঘরে বসে আমার মুভি দেখবে। আলেয়া, ইমন ভাই, তোমাদের টাকা আছে কিন্তু ভাড়া বাসায় থাকো কেন? দেখছো আব্বা শহরে বাড়ি করেছে, আব্বা বলে মামা গরিব তাই ভাড়া বাসায় থাকে। তোমরা নাকি বখাটে। ইমন, বাড়ি নিম্নবিত্তরা করে, তোমরা নিম্নবিত্ত তাই বাড়ি করে এখন শূন্য হাতে ঘুরে বসে আছো। এসব আমরা বুঝি, এই জন্য আমরা নিম্নবিত্তের তালিকায় কখনো নাম লিখাবো না। আমার আব্বা ভাড়া থেকেছে, আমি ভাড়া থাকবো, ভবিষ্যতে আমার বাচ্চাও ভাড়া থাকবে। আলেয়া, কি বলো, তোমার বাচ্চাও ভাড়া থাকবে? তোমার বিয়ে হয়নি, বাচ্চা হবে কিভাবে? ইমন, আলেয়া, তোমার সাথে আর কিছুক্ষণ কথা বললে আমার বুদ্ধি হাঁটুতে নেমে যাবে। আমি তা চাই না। আমার বুদ্ধি হাঁটুতে নামা মানে আমার বাচ্চার বুদ্ধি গোড়ালিতে থাকবে। আমি তা চাই না। জালাল সাহেব, ইমন, তোর বকবক বন্ধ কর। মেয়েটাকে সোজা পেয়ে যা খুশি বুঝিয়ে দিচ্ছিস। মেয়েটা অনেক ভালো। দ্বিতীয় সপ্তাহে। ইমন, আলেয়া, শুনলাম অনেক কান্নাকাটি করেছ, কেন? আলেয়া, ইমন ভাই, আব্বা আমার বিয়ে ঠিক করেছে। ইমন, তুমি বিয়েতে রাজি না থাকলে উপাকে বলো। তুমি বলতে না চাইলে আমি তাকে জানিয়ে পারি। আলেয়া, কাজ হবে না, আব্বা বলছে এখনই বিয়ে হবে। ইমন, এখন বিয়ে জীবনে অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যাবে, বিশেষ করে হাজবেন্ডের অনুমতি ছাড়া মামাতো ভাইদের সাথে দেখাও করতে পারবে না। এই দেখো আবার কান্নাতে শুরু করলো। আচ্ছা, তোমাকে নিয়ে বাইকে আজ ঘুরতে যাব, তোমার ভালো লাগবে। আমাদের কলেজে যাবে, অনেক সুন্দর আমাদের ক্যাম্পাস, তোমার ভালো লাগবে। আর ওই দিকে ফুপাও যাবে না। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বাইক কাজী অফিসের সামনে গিয়ে। ইমন, আলেয়া, তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক নেই, কিন্তু আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আব্বা তোমাকে অনেক স্নেহ করে, তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো। আমি স্টুডেন্ট হলেও নাট্যদল থেকে যে সম্মানই পাই তা দিয়ে তোমার খরচ চালাতে পারবো। আলেয়া, আব্বা তোমাদের পছন্দ করে না কারণ তোমাদের শহরে বাড়ি নেই, কিন্তু তোমাকে বিয়ে করতে আপত্তি নেই। ইমন, গ্রামে আমাদের বাড়ি আছে, ওখানে ঘর করার ইচ্ছা ছিল না। তোমার খালাদের জন্য এখন ঘর করা লাগছে। আমরা শহরে থাকি, গ্রামে সেই বাড়ি খালি পড়ে আছে। শহরে বাড়ি নেই কারণ আমি ঢাকা চলে যাব, এখন তোমার ইচ্ছা। ইমনের বিয়ের সর্বস্তরে ছড়িয়ে পড়ল। জালাল সাহেব খুশি হলেও আলিয়ার বাবা টিপু সাহেব রাগ করেছিলেন। টিপু সাহেব, বোকা মেয়ে, শেষ পর্যন্ত ফকির ধরেছে। সামাদ, কাকু, আপনার আপত্তি না থাকলে আমি এখনও রাজি, আলিয়াকে বিয়ে করতে চাই।
টিপু সাহেব, তোমার সাথে দেয়ার ইচ্ছা ছিল। আমি ইমনকে পছন্দ করি না। তাকে বিয়ে করতে হলে শুনলাম সে নাকি অসুস্থ। সামাদ কাকু, বাচ্চা 5টা হলেও আমি আলেয়াকে বিয়ে করব। আমাকে কি ছেলের মতো দেখবেন? আমার ছেলেরা আপনার নাতি। আমি আলেয়ার সাথে যোগাযোগ রাখবো। বাচ্চা হলে তারপর আসবে। টিপু সাহেব, বাচ্চা তুমি মেনে নিবা? সামাদ কাকু, বাচ্চা আমাদের না, যাদের বাচ্চা তাদের কাছেই থাকবে। আলেয়া আমার হবু স্ত্রী, সে আমাদের সাথে থাকবে। টিপু সাহেব, আমার শহরে নিজের বাড়ি, তোমরা দেখে শুনে রাখবা। সামাদ, বাড়ি নিয়ে চিন্তা নেই, আমি চলে এসেছি। আজ থেকে এ বাড়িতে আমিই থাকবো। আপনার নাতিদের সাথে করে নিয়ে এসেছি। প্রায় 5 মাস পরে ইমন ঢাকা যায়। বড় একটি প্রজেক্টে কাজ পেয়েছে। কাজের সূত্রে ইমন ঢাকা থেকে ল্যান্ডফোনের যুগে কথা বলার সুযোগ নেই। এরকম সময় আলিয়ার সাথে দেখা করে সামাদ। আলিয়া, তুমি কেমন আছো? আলিয়া, সামাদ ভাই, আছি কোনো রকম। তুমি হঠাৎ এ বাড়িতে কখন আসোনি? সামাদ, এখানে না এলে তোমার সাথে দেখা হবে না, তাই চলে এলাম। তুমি কিন্তু সংশোধন করার সময় আছে। তোমার আমাদের কিবা বয়স হয়েছে। অল্প বয়সে বিয়ে করেছিলাম, ভুলের মাসুল স্বরূপ 2টো ছেলে হয়েছে। তাই বলে কি তোমাকে ভালোবাসতেছি না? আলিয়া, সামাদ ভাই, তুমি কি বলো? এটা আমার শ্বশুরের বাসা, ওনারা শুনলে কি ভাববে? সামাদ, ওনারা শুনলেও সমস্যা নেই। তোমার নায়ক স্বামী আর ফিরবে না। ঢাকা নতুন মুরগি ধরেছে। কাকু আমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি বাসায় গেলে তোমাকে গ্রহণ করবে। এখানে থেকে তোমার লাভ কি? আমার ছেলেরা এখন থেকে তোমার ছেলে। কাকু বলছে বাড়ি তোমার, সেখানে আমরা বিয়ের পরে একসাথে থাকবো। আলিয়া, আমারও বাচ্চা আছে, তাকে আব্বা রাখবে? সামাদ, তোমার বাচ্চা আমরা রাখবো কেন? ছেলে হলে কথা ছিল, মেয়ে বিয়ে দিতে হবে, টাকা লাগবে, কে দেবে? বাপের খোঁজ নেই, তার খরচ আমরা দেব কেন? যাদের বাচ্চা তাদের কাছেই থাকবে। আলিয়া বাচ্চা রেখে সামাদের সাথে সেই যে গেছে, এরপর আর কখনো মামাবাড়িতে আসেনি। দীর্ঘ 30 বছর। এই সময়ের মধ্যে পরিবর্তন হয়েছে সবকিছু। জালাল সাহেব এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে ইমনের ভাইরা যার যার মতো নিজের গন্তব্য খুঁজে নেয়। দীর্ঘ সময় পরে হঠাৎ করে আলিয়া ইমনের খোঁজ নেয়। সামাদ ও মারা গিয়েছে অনেক বছর। তার ছেলেরা আলিয়ার সাথে থাকলেও তাদের নেশার টাকা সংগ্রহ করতে করতে আলিয়া ক্লান্ত। ইমন, হ্যালো, কে বলছেন? আলিয়া, কেমন আছো? চিনতে পেরেছো? ইমন, আলিয়া, এত বছর পরে কি মনে করে চিনতে পারবো না কেন? আলিয়া, অনেক বিপদে পড়ে তোমার সাথে যোগাযোগ করেছি, উপায় ছিল না। ইমন, আলিয়া, তুমি এখনো আমার স্ত্রী, আমাকে ফোন দিতেই পারো। আলিয়া, আমি খুব অসুস্থ, চিকিৎসা খরচ চালানোর টাকা নেই। টাকা পয়সা যা ছিল নেশা করে শেষ করেছে। এখন সম্বল এই বাড়ি। তুমি যদি বাড়িটা রেখে আমাকে টাকা দাও, আমি চিকিৎসা খরচ চালাতে পারি। ইমন, আলিয়া, তুমি অসুস্থ, তোমার চিকিৎসা করাতে হবে, কিন্তু আমি বাড়ি কিনবো না, কারণ এত ক্যাশ আমার কাছে নেই। তুমি যদি চাও বাড়ি দেখিয়ে তোমাকে লোন তুলে দিতে পারি। তোমার চিকিৎসা খরচ চালাতে পারবে, কিন্তু বিষয়টি গোপন থাকবে। বাড়ি তোমার বাবার করা, তিনি বেঁচে নেই এখন, তুমি এর কর্ণধার। তুমি মরে গেলে এই বাড়ি খাবে কে? তোমার বাড়ি তুমি ভোগ করে যাও। আবার কাঁদছো কেন? আলিয়া, বাড়ি তুমি রাখলে ভবিষ্যতে এরা থাকতে পারতো। ইমন, ইরার কথা তোমার মনে আছে? তাহলে আমরা তো ওকে ভুলেই গেছি। এখন সামনে গেলেও সন্তান আমাদের চিনতে পারবে না। ইরা 2 বছর পরে গ্র্যাজুয়েশন করবে, তার রেজাল্ট ভালো। পাশ করে বের হলেই সে নিজের উপার্জনের ব্যবস্থা করে নিতে পারবে। তখন তোমার বাড়ি কোনো প্রয়োজন হবে না।
পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আলেয়ার বাড়ির ব্যাংক বন্ধক রেখে 15 লক্ষ টাকা এনে ইমন আলেয়ার কাছে পৌঁছে দেয়। আলেয়া চিকিৎসার জন্য বিদেশে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুর 10 বছর পরে ব্যাংক থেকে তলব করা হয়। সুবিধাভোগী আত্মীয়রা ইরাকে ব্যাংকের মুখোমুখি করে। ইরা: আসসালামু আলাইকুম স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হাই স্কুলের পাশে এক কাঠা জমি আছে। জমিটি মর্গে রাখা হয়েছিল। লোন শোধ করা হচ্ছে না। আমরা খোঁজ নিয়ে জেনেছি উত্তরাধিকার সূত্রে জমি পরিবর্তে মালিকানা আপনার নামে আসবে। ইরা: স্যার, আপনার কথা শুনে খুব মনোযোগ দিয়ে শুনছি। এবার আমার পরিচয় দিচ্ছি। আমি মাস্টার্স শেষ করে ফ্রিল্যান্স শিক্ষকতা হিসেবে কাজ করছি। ভাড়া বাসায় থাকি। শহরের মধ্যে আমার জমি আছে এরকম কোনো তথ্য আমার জানা নেই। আমি কোনো লোন নেইনি। লোনের টাকা পেরা আমি নেব কেন? স্যার, মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আবারও পর্যবেক্ষণ করে দেখুন, অন্য কেউ হতে পারে। ব্যাংক কর্মকর্তার কাছে ওই মুহূর্তে একটি ফোন আসে। হ্যালো, আমি হাই স্কুলের পাশে জমিটা নিয়ে কথা বলতে চাই। ব্যাংক কর্মকর্তা: ওই বিষয়ে কথা হচ্ছিল, বলুন। ইমন: জমিটার মূল মালিক টিটু সাহেব এবং পরবর্তীতে তার মেয়ে আলেয়া, তারা দুজনেই মারা গেছে। ওই ছেলেরা ওখানে বসবাস করছে, তারা আলেয়ার চাচাতো ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলেরা উত্তরাধিকার সূত্রে ওই জমির মালিক, তারা না। জমি লোন পরিশোধ করার মতো কেউ নেই। আপনারা বাড়ি নিলামে তুলে দাম যা আসে পুরো লোন কেটে রাখবেন। এরপর কত টাকা থাকে? ব্যাংক কর্মকর্তা: লোন 15 লাখ টাকা, জমির দাম 20 লাখ টাকা। ইমন: বাড়ি বিক্রির পরে 5 লক্ষ টাকা থাকবে। ওই টাকা দিয়ে বাড়ির ভিতরে কবর দুটো কিনে রাখবো। ব্যাংক কর্মকর্তা: আপনি যেভাবে বলেছেন ওইভাবে আগালে কোনো সমস্যা থাকবে না। ইমনের কথা অনুযায়ী সব কাজ হয়েছিল। দূরত্বের কারণে ভেঙে যায় সম্পর্ক। এটাই প্রমাণিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।